কে বলে বাঙালি লোক সির্ফ মাছলি খাতা হ্যায়? বাঙালির রান্নাঘরের ভাঁড়ারে এত রকমের নিরামিষ পদ আছে যার অন্য কোনো প্রদেশের রান্নায় কিন্তু এত ভ্যারাইটি পাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কথাই বলে না, যা শেষ ভালো তার সব ভালো। তাই ধোকার ডালনা বানাতে গিয়ে বড়সড় ধোকা খেয়ে গেল। শেষমেশ পদটা এত ভালোভাবে উতরে গিয়েছিল যে মাংসের স্বাদকেও হার মানাবে। ধোকার ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল। ডালটা আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি বাড়ির কাপের মাপে, মানে একটা ছোট কাপের মাপে প্রায় 1.5 কাপ মতো ডাল এখানে নিয়ে নিয়েছিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেবো একটা ব্লেন্ডিং জারে। ডালটা যেহেতু আগের দিন রাত্রেই ভেজানো ছিল, তার ফলে ডালটা যেমন নরম হয়ে গেছে তেমন সুন্দরভাবে ফুলেও উঠেছিল। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, ঝালের স্বাদ মতো 2খানা কাঁচা লঙ্কা, আন্দাজ মতো খানিকটা নুন আর বেশ খানিকটা ধনেপাতা। তবে ধনেপাতাটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল। আমার যেহেতু পার্সোনালি ধনেপাতার ফ্লেভার ভীষণই পছন্দ, তাই আমি এটা এখানে অ্যাড করেছি। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে আজ আমার এই মিক্সচারটার রং কিন্তু সবুজই থাকবে, যেহেতু আমি এখানে ধনেপাতাটা অ্যাড করেছি। অন্যদিকে একটা স্টিলের থালায় সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে থালাটা আমি আগের থেকেই ভালো করে গ্রিস করে রেখে দিলাম। তোমরা চাইলে এখানে সর্ষের তেলের বদলে সাদা তেল বা ঘিও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর আমরা রেডি করে নেব ডাল বাটাটা। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল, তাতে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি হিং আর একটুখানি হলুদের গুঁড়ো। সেগুলোকে ভালো করে মিক্স করে তারপর আমরা এখানে অ্যাড করে দেবো বেটে রাখা ছোলার ডালটা। ডালটাকে দিয়ে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, যাতে ডালটা কোনোভাবেই নিচে না লেগে যায়। আর যতক্ষণ না এই মিক্সচারটা ভালোভাবে শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা করে যেতে হবে। আমি এখানে আরও সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যদিও তাতে কালারটা বিশেষ কিছু পরিবর্তন হবে না, যেহেতু আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। তবে তোমরা যদি ধনেপাতা না ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এটা পুরো একদম হলুদ রঙেরই থাকবে। এই ধোকার ডালনার কিন্তু একখানা গল্প আছে। আগেকার দিনের বাল্যবিধবাদের যেহেতু মাছ মাংস খাওয়ার অধিকার ছিল না, তাই তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণের জন্যই হোক বা এই মাছ মাংসের স্বাদ মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য কিন্তু এই রান্নাটা সৃষ্টি হয়েছিল। ডালটা আমাদের এখানে ভালোভাবে শুকিয়ে এসছে। এরপর এটাকে নামিয়ে আমরা দিয়ে দেবো যে থালাটার মধ্যে আমরা তেলটা গ্রিস করে রেখেছিলাম তাতে, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। তবে এইখানেই আমি খেয়ে গিয়েছিলাম বড়সড় ধোকা। মানে 10 মিনিটের জন্য আমার এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল। তার ফলে অটোমেটিক্যালি আমাকে ভিডিওর ক্যামেরা অফ করতে হয়েছিল। আর সেই 10 মিনিটের মধ্যে ডালের উপরের অংশটা বেশ খানিকটা দলা পেকে গেছিলো। নিচের অংশটা ভালোভাবে সেট হলেও ওপরটা কিন্তু কোনোভাবেই সেট হতে চাইছিল না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একবার খুন্তির সাহায্যে একবার ছুরির সাহায্যে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলাম যাতে ডাল বাটাটা ভালোভাবে সেট হয়ে যায়, কিন্তু ওপরটা ওই যে একবার দলা পেকে গেছিলো, তারপরে কিন্তু আর ভালোভাবে সেট হতে চাইছিল না। যাই হোক, কোনোভাবে আমি এটাকে সেট করে দিলাম। দেখা যাক এটা কিছুক্ষণ রেস্টে থাকার পর ধোকাগুলো ওঠে কি না। অন্যদিকে ততক্ষণ আমরা ডালনার জন্য নিয়ে নিয়েছিলাম 2খানা মিডিয়াম সাইজের আলু। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের টিপস হলো, মশলা যদি একটু বেশি পরিমাণে বেটে সামান্য একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে এটাকে গরম করে ঠান্ডা করে ফ্রিজে রাখা যায়, তাহলে সেই মশলা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে আলুগুলোকে আমি এখানে টুকরো করে নেব। তোমাদের ধোকার সাইজ যেরকম হবে সেই রকম আলুর সাইজগুলোকে এখানে টুকরো করো। আমার ধোকাগুলো যেহেতু এখানে খুব বেশি বড় হবে না, তাই আমি সেইভাবেই আলুগুলোকে এখানে টুকরো করে নিয়েছি। আমি এখানে একটা আলুকে মোটামুটি 8 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য জলে। যেহেতু আমার রান্নাটা করতে এখন একটুখানি সময় লাগবে, তাই আলুগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য জলে রেখে দিলাম। অন্যদিকে বেশ খানিকক্ষণ পর ডাল বাটাটা সেট তো হয়ে গেছে। এরপর আমরা ধোকাগুলো কেটে নেব। তোমরা চাইলে ধোকাগুলোকে কিন্তু বরফির আকারেও কাটতে পারো, সেটাও দেখতে বেশি ভালো লাগে। তবে যেহেতু আজ আমার ডাল বাটাটা ভালোভাবে সেট হয়নি, তাই আমি আর রিস্ক নিলাম না। আমি জাস্ট এগুলোকে চৌকো চৌকো পিস করে কেটে নিলাম। আমি তোমাদের দেখাই, পিসের নিচের অংশগুলো তো ঠিক হয়েছে, মানে সেট তো হয়েছে, কিন্তু ওপরের লেয়ারটা যেহেতু দলা পেকে গেছিলো, তাই ওপরটা মোটেই দেখতে ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, অগত্যা আজ আমাকে এগুলো দিয়েই রান্না করতে হবে। আমি চাইলে আজকে ভিডিওটা নাই বানাতে পারতাম, কিন্তু আমি এই কারণেই ভিডিওটা বানালাম যাতে তোমাদের দ্বারা এই ভুলটা কোনোভাবেই না হয়।
যে কোনো বড় রাঁধুনির দ্বারাও কিন্তু অনেক কিছু ভুল হয়ে থাকে। তাই আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমাদের ডাল বাটাটা কিন্তু সঙ্গে সঙ্গে সেট করতে হবে। যদি আমরা রেখে একটুখানি ঠান্ডা করে নিই তাহলে কিন্তু ধোকা এইভাবে দলা পেকে যাবে। এখানে যে কটা ধোকার শেপ একটুখানি ঠিকঠাক এসছে সে কটাই আজ আমি ব্যবহার করব, আর যেগুলো একদমই আসেনি সেগুলো আমি পরের দিন অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। যে কটার শেপ একটু ঠিকঠাক আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, আর তাছাড়া যেগুলো একটু কেটে স্কোয়ার শেপ দেওয়া যাবে সেগুলোও আমি নিয়ে নিচ্ছি। তবে সাইডের যেগুলো মানে একদমই ভালো শেপ আসেনি বা একটুখানি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলো আজ আর ব্যবহার করা যাবে না। এই কটা ধোকায় আজ আমার একটুখানি ঠিকঠাক উঠেছে, তাই অগত্যা এগুলো দিয়ে আজ আমাকে বানিয়ে ফেলতে হবে আমাদের ধোকার ডালনা রেসিপি। এই ধোকাগুলো ভাজার জন্য আমি এখানে ব্যবহার করছি সাদা তেল, যেহেতু সাদা তেলটা ধোকা কম অ্যাবজর্ব করবে। তবে তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তবে সর্ষের তেলের ক্ষেত্রে কি হবে, ধোকাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই তেলটাকে পুরোপুরি টেনে নেবে। তবে ধোকা যে পরিমাণ তেল টানবে তোমরা যখন তরকারিতে এই ধোকাগুলোকে দেবে তখন কিন্তু সে যে পরিমাণ তেল টেনেছে সেটাও কিন্তু ছেড়ে দেবে। তেলটা হালকা গরম হলে তবেই কিন্তু ধোকাগুলো দিও, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টানোর চেষ্টা করো না, একটুখানি সময় দিও। যখন একটা পিঠ হালকা লাল লাল করে ভাজা হবে তখন একটা একটা করে পাল্টে দিও। যদিও ডাল বাটাটা আমাদের খুব ভালোভাবেই সেট হয়ে গেছে, তাই এগুলো ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। জাস্ট নিচের লেয়ারটা যত সুন্দরভাবে প্লেন সেট হয়েছে, ওপরের লেয়ারটা অত ভালোভাবে সেট হয়নি বলে ওপরটা দেখতে একটুখানি খারাপ লাগছে। বাকি কিন্তু ভাজার সময় কোনো অসুবিধাই হবে না, সুন্দরভাবে ওলট পালট করা যাবে, আর ভেঙে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকবে না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দু পিঠে কিন্তু সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়াও করা যাচ্ছে, কোনোটাই কিন্তু ভেঙে যাচ্ছে না। এরপর আমরা একে একে এগুলোকে তুলে নেব। এই কটা ধোকায় আজ আমাদের এখানে ভালোভাবে উঠেছিল। অন্যদিকে ডালনার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একখানা বাটা মশলা। 1 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে আর 2খানা মতো শুকনো লঙ্কা আমি আগের থেকেই শিলনোড়ায় বেটে রেখেছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে চিনি আর একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে আমি আগের থেকেই রেডি করে রেখে দেবো। ধোকার ডালনা যেহেতু একখানা পুরনো রেসিপি, আর তখন যেহেতু বাটা মশলারই রেওয়াজ ছিল, তাই আজকে সমস্ত রান্নাটাতে কিন্তু আমি বাটা মশলার ব্যবহার করেছি। তোমরা চাইলে হলুদটাও কিন্তু বেটে ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিলাম একটুখানি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 3টে লং আর 2খানা ছোট এলাচ। এটাকেও আমি শিলনোড়ায় ভালো করে বেটে রেখে দেব। অন্যদিকে ধোকা ভাজার পর যে সাদা তেলটা বেঁচেছিল সেটা আমি রেখে দিয়েছি, আর বাকি রান্নায় আমি এই ব্যবহার করব ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি প্রথমে হিং, তারপরে দিয়ে দেব একখানা তেজপাতা আর একটুখানি গোটা জিরে। জিরাটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা এখানে অ্যাড করে দেব যে আলুগুলো আমরা টুকরো করে রেখেছিলাম সেটা। আলুগুলোকে দিয়েও এখানে একটু হালকা আমাদের ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। আলুগুলো মোটামুটি 30% অবধি ভাজা হলেই কিন্তু চলবে। আলুগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমরা অ্যাড করে দেবো খানিকটা মতো কোড়ানো নারকেল। নারকেলটাকে দিয়েও আমাদের এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ধোকার ডালনায় নারকেলটা কিন্তু মাস্ট, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তবে তোমাদের যদি নারকেল খুব একটা পছন্দ না বা খেতে মানা থাকে, সেক্ষেত্রে তোমরা চাইলেই নারকেলটাকে স্কিপ করতে পারো। নারকেলটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করে দেব 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো লঙ্কা বাটা। যেহেতু আজ আমি সেখানে সমস্ত মশলাই বাটা ব্যবহার করেছি, তাই এখানে কাঁচা লঙ্কাটাও আজ আমি বেটেই ব্যবহার করেছি। আদা লঙ্কাটাকে দিয়েও একটুখানি কষিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেব বেশ খানিকটা টমেটো বাটা। আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 2খানা মতো টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়েও একটুখানি বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও একটুখানি যাতে শুকিয়ে আসে। মশলাটা এইভাবে একটুখানি শুকিয়ে এলে যে বাটা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই মশলাটাকে দিয়েও আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে, মানে এইখানে প্রসেসটা একটুখানি লম্বা। আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো এখানে মশলাটা কষিয়েছিলাম। তবে যাতে মশলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় বা পুড়ে না যায়, তার জন্য একটুখানি মশলার বাটিটা ধুয়ে জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা এখানে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে ভালোভাবে তেলটা ছেড়ে বেরোয়। দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটাও।
এই মশলা কষাতে কষাতে আলু কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই সিদ্ধ হয়ে যাবে। এখানে সুন্দরভাবে মশলা থেকে তেল বেরিয়েও এসছে। এরপর মশলা কষানো আমাদের পুরোপুরি রেডি। এরপর আমরা এখানে অ্যাড করে দেব জল। তবে অবশ্যই জলটা কিন্তু কাঁচা জল নয়, এটা কিন্তু গরম জল। জলটাও আমাদের এখানে পরিমাণ মতোই দিতে হবে, কারণ আমরা পরে যখন ধোকাটা অ্যাড করব তখন কিন্তু ধোকা অনেকটা পরিমাণেই জল কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তাই আন্দাজ মতো বেশ খানিকটা জল দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি মোটামুটি প্রায় আরও 7 থেকে 8 মিনিট মতো এইভাবে চাপা দিয়ে হতে দিয়েছিলাম। আমরা এবার চেক করে নেব আলুটা আমাদের কতটা সিদ্ধ হয়েছে। তবে জলটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমরা যখন ধোকাটা অ্যাড করব তখন কিন্তু ধোকা অনেকটা পরিমাণে জল কিন্তু টেনে নেবে। আলু আমাদের এখানে পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা ধোকাগুলো একে একে অ্যাড করে দেব। ধোকাগুলো আগে দিয়ে ফুটতে দিলেও কিন্তু ধোকা ভেঙে যাওয়ার এখানে কোনো ভয় নেই, কারণ ডালের মিক্সচারটা একদম পারফেক্ট হয়েছিল। শুধু জাস্ট লেয়ারিংটা মানে ওপরের লেয়ারটা সুন্দর হয়নি বলে দেখতে একটু খারাপ হয়ে গিয়েছিল। ধোকাগুলো দিয়েও ভালো করে মিক্স করে আমি দিয়ে দিলাম ওই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমি জাস্ট আরও কয়েক মিনিট মানে 2 থেকে 3 মিনিট ওয়েট করব, যাতে জলটা আর একটুখানি শুকিয়ে আসে। জলের পরিমাণটা এইভাবে একটুখানি কমে এলে তখন অ্যাড করে দিলাম বেশ খানিকটা ঘি। আমি প্রায় 1 টেবিল স্পুন মতো ঘি এখানে দিয়ে দিয়েছিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব, আর এটাকে চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে তরকারির মধ্যে চলে আসে। বন্ধুরা, তোমরা তরকারির রংটা আশা করি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর ধোকা যেটুকু তেল টেনেছিল সেটাও কিন্তু ছেড়ে দিয়েছে। ব্যাস, ধোকার ডালনা আমাদের রেডি টু সার্ভ। ধোকার ডালনা কিন্তু একখানা ভীষণই পুরনো রেসিপি, আর স্বাদেও কিন্তু অসাধারণ হয়। কিন্তু যেহেতু এই রান্নাটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই অনেকে আজকাল এই ধোকার ডালনা বানাতেই ভুলে গেছে। কেউ কেউ অবশ্য রেডিমেড ধোকা কিনে এনেও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলে। তাই বন্ধুরা, হাতে যদি একটুখানি সময় থাকে তাই যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। আর ধোকাগুলোও কিন্তু আমার হয়েছিল বেশ নরম আর বেশ জালিদার। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।